আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব না বলো হলে কি আমরা রোমান্সও করতে পারবো না তোর জন্য? তোর এত হিংসে লাগলে নিজেও বিয়ে করে রোমান্স কর, প্রেম কর, ভালোবাস। কে বাধা দিয়েছে তোকে? তোর বউও তো রেডি আছে, বিয়ে করে ফেল জলদি। আর কত একা একা থাকবি? বিয়ের বয়স পেরিয়ে গেলে সবাই তখন বুড়ো ডাকবে, আর বউও হাতছাড়া হয়ে যাবে। তখন হাই হাই করবি নাকি? ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই দেখি আজকাল বড্ড রসকসে কথা বলিস। বিয়ে করলে বুঝি এভাবেই চেঞ্জ হয়ে যায়? আগে তো গম্ভীরতা ভাব ছাড়া চতুর কিনারা অন্য কিছু দেখা যেত না। শান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আগের মতোই আছি, শুধু সোহার সামনে আমি রাগারাগি না করার চেষ্টা করি। এখন কেসের কথা বল, নতুন কি খবর আছে কেসের? ইমন জায়গা থেকে উঠে এসে বিছানায় ধূপধাপ করে শুয়ে পড়ল। শান নাইসার দিকে একবার চোখ বুলিয়ে ইমনকে কুশন দিয়ে বাড়ি মারে। ইমন দাঁত কেলিয়ে বলল, কেসের কোনো খবর নেই আপাতত। গ্যাংটার হদিস খুঁজে বের করার অপেক্ষায় রয়েছে সবাই। তারা কোনো গোপন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। পুলিশ ফোর্স তাদের কাজে লেগে রয়েছে। শান ভাবনায় মগ্ন হয়ে বলল, বেশি দিন ঘাপটি মেরে থাকবে না, হয়তো তারা দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কয়েকদিনের মধ্যেই। তুই এক কাজ কর, এয়ারপোর্ট সহ দেশের বাইরে যাবার যত পথ রয়েছে সব বন্ধ করে দেওয়ার ব্যবস্থা কর। আর ওই গ্যাংয়ের আসল গুরুসহ অনেক লোকের স্কেচ রয়েছে আমাদের কাছে, সেগুলো প্রত্যেকের কাছে সেন্ড করে দিবি। কোনো মতেই যেন তারা এখন দেশের বাইরে যেতে না পারে, সেটার দায়িত্ব তোর উপর। ইমন মাথা নেড়ে সাই দিল। হঠাৎ উঠে বসে পড়ল। কিরে, তোর হানিমুনটার দিকে এখনো করা হলো না, কবে করবি? শান বিরক্তিকর চাহনি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে এই অবস্থায় দেখেও তোর হানিমুনের কথা মনে পড়ে? লাইক রিয়েলি? তোর এত মাথা ব্যথা কেন আমার হানিমুন নিয়ে, সেটা বল। ইমন নিঃশ্বাস নিয়ে বলল, ভেবেছিলাম তুই হানিমুনে চলে গেলে আমি ঠাস করে ইতিকে বিয়ে করে তোদের সামনে গিয়ে চমকে দেব। শান প্রতি উত্তর দিল না। ইমন অন্য বিষয় নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সোহা আর শাহনাজ বেগম আসলো রুমে। আস্তে আস্তে ইমনের কিছু গালি শুনতে পেল, যেগুলো ইমন শানকে উদ্দেশ্য করে দিচ্ছিল কোনো এক কারণে। সোহা আর শাহনাজ বেগম রুমে ঢুকতেই ইমন মুখ বন্ধ করে বোকার মতো হাসি দিল। সোহার হাতে ইমনের জন্য চা নাস্তা রয়েছে। সোহা মুচকি হাসি দিয়ে সোফা টি টেবিলে ট্রেটা রেখে ইমনের হাতে চা তুলে দেয়। ইমন শাহনাজ বেগমের সাথে টুকটাক কথা বলতে থাকে। নীরা ইতির সাথে নিচে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই ইতি এসে পড়ে আর শাহনাজ বেগম আরও কিছু কথা বলে চলে গেল। গল্পগুজব করে ইমন আর ইতি সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সোহা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। নাইসা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দৌড়ে মায়ের কাছে চলে গিয়েছে। শান সোহাকে দেখে ধীর গলায় শুধালো, শরীর খারাপ লাগছে? সোহা আলতো হেসে মাথা নেড়ে বলল, না, একটু ক্লান্ত লাগছে। আপনার কিছু লাগলে বলবেন আমাকে। শান বা হাতে ভর দিয়ে কিছুটা এগিয়ে আসলো সোহার দিকে। সোহার মাথায় হাত রেখে রাশভারী গলায় বলল, তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সোহা আলতো হেসে চোখ বন্ধ করে নেয়। শান সোহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সোহা। রাতে বাড়ি ফিরেই ঈশান শানের সাথে এসে দেখা করে গেল। শানের মেডিসিন সহ সব প্রয়োজনীয় জিনিসও দিয়ে গেল। মোসফিক চৌধুরীও রাগে চোখ মুখ শুকিয়ে রাখে, কিন্তু ছেলেকে দেখতে আসে। সকালের একদম হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে সোহার ঘুম আলগা হয়ে আসে। সোহা আধো আধো চোখে তাকাতেই নিজেকে আবদ্ধ অবস্থায় দেখতে পেল। সোহা ভ্রু কুঁচকে ভালোভাবে নিজের অবস্থান পর্যবেক্ষণ করে দেখে সে শানের বলিষ্ঠ বাঁধনে আবদ্ধ হয়ে রয়েছে শক্তপোক্তভাবেই। সোহা হতবুদ্ধি হয়ে গেল নিজের অবস্থান দেখে। শান্ত আগে এভাবে কখনো জড়িয়ে ধরেনি। সোহা লজ্জায় কুঁকড়ে গেল। সোহা নিজেকে শানের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শান আরো শক্তভাবে সোহাকে চেপে ধরে। সোহার এবার মনে হলো দম
বন্ধ হয়ে মরেই যাবে সে। একে তো শানের এহেন কাণ্ড তাকে হতবুদ্ধি করে দিয়েছে, শানের হঠাৎ হঠাৎ ছোঁয়া তার উপর হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতোই প্রভাব ফেলে। শানের বাঁধনে সোহার অন্য রকম লাগলে নিজেকে দ্রুত বাঁধন ছাড়া করে নিতে চাইছে সে। সোহা কোনো রকমে মাথা উঁচিয়ে ব্যালকনির দিকে দৃষ্টিপাত করে তারপর ঘড়ির দিকে করল। সকাল 6টা বাজে, কিন্তু আকাশের অবস্থা দারুণ খারাপ। আকাশ অত্যন্ত কালো মেঘের সঙ্গে নিজেকে সাজিয়ে নিয়েছে আজ। শান ঠান্ডায় সোহাকে আরো চেপে ধরছে। সোহা কি করবে বুঝতে পারছে না। এদিকে চোখে ঘুমও নেই যে আরো ঘুমোবে। গতকাল সন্ধ্যার পর ঘুমিয়েছিল, আর ওঠা হয়নি, আর কেউ ডেকেও তোলেনি। সোহা নিজের উপরে থাকা শানের হাতটা সরিয়ে দিলে আবারও শান তার সোহার উপরে রাখে। সোহা আবারও সরিয়ে কোনো রকমে শানকে ছাড়িয়ে বাঁধন ছাড়া হলো। বেড থেকে নেমেই শানকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে এসি অফ করে দেয়। সোহা ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে বারান্দায় ছুটে এসে বসে। আকাশে কালো মেঘ জমেছে, প্রতিদিনের সকালের উত্তপ্ত রোদকে পুরোপুরিভাবে ঢেকে। গত অনেক দিনই বৃষ্টির দেখা পাওয়া যায়নি, আজ মনে হচ্ছে বেশ ভালো করেই ঝড় বৃষ্টি হবে। সোহা উকি দিয়ে রুমের দিকে তাকালো, কিন্তু এই নিমেষ আকাশের আধারের খেলায় রুমের কিছুই দেখা গেল না। লাইট চালাতে হবে, পরে চালাবে ভেবে সোহা আবারও বাইরের দিকে মনোযোগ দিল। প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসের শব্দ শুনে মনে হচ্ছে ঝড় হচ্ছে। সোহা বারান্দার আধ খোলা থাই গ্লাস খুলে দিল পুরোটা। এতক্ষণ যেই পরিমাণ বাতাস আসছিল তাতেই হাড় কাঁপছিল, এখন পুরোপুরি খুলে দেওয়ার হুড়হুড় করে বাতাস ঢুকতে থাকে মুক্তভাবে। সোহাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে তেমন গতি বাতাসের। সোহা আপন মনে হেসে চোখ বন্ধ করে কিছুক্ষণ বাতাস খেল। কিছুক্ষণ পর মনে হলো এক কাপ কফি হলে মন্দ হয় না। সোহা শানকে একবার দেখে নিয়ে নিচে ছুটে গেল কফি বানানোর উদ্দেশ্যে। বাড়ির সবাই এখন ঘুমিয়ে রয়েছে, যদিও 7টা বাজতে চলেছে। ইতিমধ্যেই উঠে যাওয়ার কথা সবার, কিন্তু আজকের আবহাওয়াটা অন্যরকম, ঘুমটা বেশিই হবে সবার। কফি বানানো করে সোহা তার রুমে এসে পড়ল। আসার পথে স্টাডি রুম থেকে 2টো গল্পের বইও নিয়ে এসেছে। মোসাফিক চৌধুরীর আবার বই পড়ার আগ্রহটা খুব বেশি, তাই স্টাডি রুমে বইয়ের অভাব নেই বললেই চলে। নীলার সময় শুনেছি যখনই কারো ভালো লাগে না, সময় কাটে না, তখনই যে কোনো বই এনে পড়তে বসে যায় সবাই। বাড়ির প্রত্যেকেরই নাকি স্বভাবটা রয়েছে, যদিও ছেলেরা শুধুমাত্র ছুটির দিনেই বেশি সময় পায়। বাতাসের সাথে তাল মিলিয়ে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর। হুটহাট প্রচণ্ড শব্দে আকাশের বিদ্যুৎ চমকানো তো রয়েছেই। আকাশের বিদ্যুৎ চমকানোকে সোহা মারাত্মক ভয় পায় বলা যায়। সে কফির সাথে সাথে বইয়ের সাথে মেতে থাকলেও এই শব্দ শুনলেই কাঁদো কাঁদো হয়ে গুটিয়ে বসে থাকে। এভাবেই প্রায় অর্ধেকের বেশি বই পড়ে শেষ করলো। এখন আর আকাশের বিদ্যুৎ চমকানোর ঘন ঘন শব্দটা সহ্য করতে পারল না। ভয়ে বই নিয়ে রুমে চলে আসে। শানের অপর পাশে গিয়ে চুপটি করে বসে রইল। হঠাৎ হাতে টান অনুভব করতেই সোহা পাশ ফিরে তাকালো। শান ঘুম থেকে উঠে পড়েছে। শান সোহার হাত টেনে বলল, একটু হেল্প করো তো। সোহা দ্রুত তার সঙ্গে শানের কাছে গেল। শানকে উঠিয়ে বসাতেই শান সোহাকে টেনে নিজের কাছে আনলো আরো। সোহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শান ধ্যান মগ্ন করে বলল, এত রোমান্টিক একটা ওয়েদার, এখন আর রোমান্স না করলে চলে বলো বউ? সোহা সাথে সাথে লজ্জায় মাথা নুইয়ে নেয়। শান সোহার 2 কোমরে হাত রেখে সোহাকে ধীরে ধীরে নিজের সাথে মিশিয়ে নেয়। সোহার খোলা চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। সোহার সর্বাঙ্গ কেঁপে ওঠে শানের স্পর্শ নিঃশ্বাস তার ঘাড়ে পড়তেই। সোহা আবেশে চোখ বন্ধ করে শানের পিঠের শার্ট খামছে ধরে এক হাতে। শান সোহার ঘাড়ে ছোট ছোট চুমু দিতে থাকে। ঘাড় থেকে ধীরে ধীরে তা উপরে উঠতে থাকে। ঠোঁটের কাছে এসেই শান থেমে গেল। শানের নিঃশ্বাস সোহার নাকে মুখে আছড়ে পড়ছে। শান গভীর লাগা কণ্ঠে জিজ্ঞেস করল, মে আই? সোহা লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নামিয়ে নেয়। শান মুচকি হেসে সোহার থুতনি ধরে সোহার অষ্টদয়ের সাথে নিজের অষ্টদয় এক করে দেয়।
সোহার কামিজ উঠিয়ে সোহার কোমরে হাত রাখল। শানের শীতল হাতের ছোঁয়ায় সোহার নিঃশ্বাস ভারী হয়ে আসে আরও। সোহা চোখ বন্ধ করে শানের শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর সোহাকে ওষ্ঠধয় ছেড়ে দিয়ে আবারও সোহার ঘাড়ে মুখ গুজে দেয় শান। সোহা শুধু শানের ছোঁয়ায় খটপট করছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আজকে সবাই ঘরেই জম্পেস্ট আড্ডা জমিয়েছে। সকালের ব্রেকফাস্ট শেষ করে আড্ডা জমিয়েছে সবাই। শানও চলে এসেছে। কত আর ঘরে বসে থাকবে সে? ঈশান আজ ইম্পর্টেন্ট কোনো সার্জারি ছাড়া বাইরে যাচ্ছে না। মোসাফিক চৌধুরীও আজ দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে অফিসে যাবেন। নাইসা টমিকে নিয়ে খেলনা দিয়ে খেলছে, আর মাঝে মাঝে সোহাও সঙ্গ দিচ্ছে। টুকিটাকি কাজও মেয়েটা করে দিচ্ছে। এত সবের মাঝে সবাই সিমি আর স্বামীরকে প্রচণ্ড মিস করছে বলা যায়। দুপুরের খাওয়া দাওয়াও আজ সেরকম হয়নি। কিছুক্ষণ ধরে সোহার কেমন কেমন লাগছে, তবে কি হচ্ছে বুঝতে পারছে না। সালমার রুম থেকে তার ফোন আসার শব্দ শুনতে পেয়ে ছুটে যায়। বাড়ি থেকে ফোন করেছে হয়তো। শাহনাজ বেগম সবার গল্পের মাঝে গরম গরম কিছু ভাজা পোড়া এনে দিয়ে যায় খাওয়ার জন্য। অন্য সময় প্রিয় হলেও এখন সোহা সেগুলোতে হাতও দিল না। শুকনো গলায় ঢোক গিলল সোহা। শরীর খারাপ লাগছে তার। রুমে গিয়ে রেস্ট নিতে চাইল, শব্দ না করে উপরে চলে যেতে চাইল, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে আসতেই দিন দুনিয়া ঘুরে যায়। মাথার সব ফাঁকা হয়ে মনে হয় সোহার চোখের সামনের সব ডাবল ডাবল দেখে ধীরে ধীরে ঝাপসাভাবে দেখতে দেখতে অন্ধকার হয়ে যায়। সোহা মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই সালমা ছুটে এসে সোহাকে ধরে নেয়, আর সোহার ভর সব সালমার উপর পড়ে। সালমা কোনো রকমে সোহাকে নিয়ে নিচে বসেই গলা ছেড়ে ডাক দিয়ে বসে, ঈশান ভাই, খালাম্মা, ভাবি, ও ভাবি, শান ভাই, তাড়াতাড়ি আসেন, সোহা ভাবির কি হয়েছে দেখা যান। সালমা গলা ছাড়া ডাক শুনে সবাই একে অপরের দিকে তাকিয়েই ছুটে যায় উপরে। শানকে বসে থাকতে দেখে নীলা আর শাহনাজ বেগম এগিয়ে আসতেই শাহনাজ বেগম অস্থির গলায় বলল, নীলা গিয়ে দেখো সোহার কি হলো, আমি শানকে নিয়ে আসছি। শান উঠে দাঁড়িয়ে অস্থির গলায় বলল, মা আমি যেতে পারবো? সবাই উপরে উঠে যায়। শান কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোহার কাছে এসে দাঁড়ায়। ঈশান সোহাকে দেখে কয়েকবার গালে হাত দিয়ে ডাকলেও কাজ হয় না। নীলাকে বলল, পানি নিয়ে এসো। নীলা পানি নিয়ে আনতে আনতে ঈশান সোহাকে কোলে তুলে নেয়, শানের রুমে গিয়ে শুইয়ে দেয়। শান এসে অস্থির গলায় বলল, ভাইয়া কি হয়েছে সোহার? ঈশান সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, অজ্ঞান হয়ে গেছে, শরীর দুর্বল সোহার। শাহনাজ বেগম রাগী স্বরে বলল, হবে না শরীর দুর্বল? গত পরশু রাত থেকে তো ভালো করে কিছুই খাইনি, কালকেও সারাদিন কিচ্ছু খাইনি। কত করে বললাম খেতে, মেয়ের নাকি ভালো লাগছে না, পরে খাবে। এমন করলে আর কি হবে? মোসাফিক চৌধুরী রেগে বলল, মেয়েটা হাল রেখেছে, এভাবে না খেয়ে আছে, আগে বললি না কেন? আর তোমরা কি জোর করে খাওয়াতে পারো না? ধমক দিয়ে জোর করে হলেও তো খাওয়ানো উচিত তোমাদের। এমন খাপসারাভাবে থাকলে তোমরা কে মরেছে কে বাঁচবে সেটাও খেয়াল নেবে না তোমরা। ঈশান থামিয়ে বলল, আচ্ছা বাবা, মা, থামো তোমরা দুজন, এভাবে ঝগড়া করে এখন লাভ নেই, তোমরা ঘরে যাও, সোহার জ্ঞান ফিরে আসবে। মোসাফিক চৌধুরী শাহনাজ বেগমের দিকে গম্ভীর চাহনি দিয়ে চলে গেল। শাহনাজ বেগম তাকে পাত্তা দিল না, সোহার উপরে নিজের খেয়াল রাখে। শান গিয়ে সোহার উপর পাশে বসে। নীলা পানি নিয়ে আসতেই ঈশান গ্লাসটা নিয়ে সোহার মুখে পানি ছিটিয়ে দিতে দিতে বলল, এত সময় লাগে পানি আনতে? নীলা উত্তর দিল না। শান সোহার গালে হালকা চাপড় মেরে উৎকণ্ঠিত কণ্ঠে ডাকতে শুরু করে, সোহা, এই সোহা, সোহা। শানের ডাকের মাঝে সোহা পিটপিট করে তাকালো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সোহা ঘাড় ফিরিয়ে একবার শানের দিকে তাকালো। শানের চিন্তিত মুখশ্রীর মধ্যে এবার রাগের আভাস দেখা যায়। সোহা ঢোক গিলে চোখ ফিরিয়ে নেয়। ঈশান রাগী গলায় বলল, এভাবে কেউ না খেয়ে থাকে? শানের চিন্তায় চিন্তায় না খেয়ে থেকে নিজে অসুস্থ হয়ে কি করে সেবা করবে শানের? এখন থেকে খাওয়া দাওয়া করো, না হলে সবসময় স্যালাইন লাগিয়ে রাখা লাগবে, পরে জামাই বউ কেউ কারো সেবা করতে পারবে না। ঈশান নীলাকে বলল, সোহাকে একটু পর খাইয়ে দিও কিছু।
নীলা আর ঈশান চলে গেলে শাহনাজ বেগম সোহাকে পরে বকবে বলে বেরিয়ে গেল। সবাই চলে যেতেই শান রাগী গলায় বলল, তুমি দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছো আমার জন্য? তোমাকে ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দেই? তোমাকে আমি বলেছি এভাবে আমার সেবা যত্ন করতে? তুমি ভাবিমণির সাথে খাবে বলে মিথ্যা বলেছিলে আমায়। সাহস কত বড় তোমার! শানের রামধোলাই ধমক শুনে সোহা ভয় পেয়ে যায়। সোহা উঠে বসে শানের থেকে কিছুটা দূরে বসে কাঁদো কাঁদো গলায় বলল, আমি অসুস্থ আর আপনি এভাবে আমাকে বকছেন? শান ধমক দিয়ে বলল, তো কি মাথায় তুলে নাচবো? নিজ থেকে অসুস্থ হয়ে বসে আছো আর তোমাকে আমি বকবো না, আদর করবো ভাবছো? সোহা নাক ফুলিয়ে কাঁদো কাঁদো চাহনি দিয়ে তাকালো। শান অসহায় চাহনি দিয়ে খাটে হেলান দিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই নীলা আসলো খাবার নিয়ে। সোহা মুখ কুচকে নিতেই নীলা কঠোর স্বরে বলল, এখন যদি না খেয়েছো তাহলে তোমার ভাইয়া আর শানকে বলে রামক ধুলাই দেওয়াবো। আর মা তো রেগেই আছে, নিচে গেলেই আমাকে বকা দেবে। সোহা মুখ লটকিয়ে ফেলে। শান তা দেখে গম্ভীর গলায় বলল, ভাবিমণি, ও যদি এখন না খায় আমাকে বলবে, থাপ্পড় দিয়ে সোজা করে দেব। পরে নিজেও খাবে আর টমিকেও খাওয়াবে। সোহা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। নীলা সোহাকে সোফায় বসে খাইয়ে দিতে থাকে। সোহা খেতে খেতে ব্যালকনির দিকে তাকিয়ে বলল, আপু, তোমার রুমের বেলকনিতে ফুল গাছ আছে? নীলা সাই দিয়ে বলল, আছে তো, আমাদের সবার রুমেই 2-4টা করে ফুল গাছ রয়েছে, তবে তোমার রুমেই একটু বেশি। কেন বলো তো? সোহা মুখে খাবার নিয়ে আর চোখে শানের দিকে তাকিয়ে বলল, বাবাকে বলবো ছাদের জন্য গাছ আনতে নার্সারি থেকে। শান সব কথোপকথন শুনে গম্ভীর গলায় বলল, আমি 1 সপ্তাহ আগেই নার্সারিতে গিয়ে কথা বলে এসেছি। নতুন কিছু বিদেশি গাছের চারা সহ এই সপ্তাহের মাঝেই সব দিয়ে যাবে। নীলা মিটমিট করে হেসে বলল, বাহ, আমাদের শানের দেখছি সব দিকেই খেয়াল থাকে। সোহার মনের কথা বলার আগেই বুঝে গিয়েছে। এইরকমই তো হওয়া উচিত। শান প্রতি উত্তর না দিয়ে সোহার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। সোহা মিটমিট করে হাসলো। নীলা খাইয়ে চলে যেতেই সোহা বারান্দায় চলে গেল। লোকটা যদি বকে আবার, বলা তো যায় না। সোহা বারান্দার থাই গ্লাস খুলে দেয়। নিচে যাওয়ার আগে বৃষ্টি ভেতরে আসবে বলে লাগিয়ে গিয়েছিল। গ্লাসটা খুলতেই হুড়মুড় করে বাতাস ঢুকতে থাকে। দুপুর গড়িয়ে এসেছে, কিন্তু আকাশের কালো ভাবটা সকালের মতোই হয়ে রয়েছে। যেন কালো মেঘগুলো আজ আকাশে দিনের আলোর দেখা দিতেই দেবে না। বৃষ্টিরও কমছে না, বরং বেড়ে চলছে আরও। কয়েকদিন কাঠপোড়া রোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। আজ বৃষ্টির সাথে এই ঠান্ডা আবহাওয়ায় ভালোই আজকের দিনটা। সোহা রেলিংয়ের উপর বসতেই শানের শীতল হাত সোহার হাত ধরে আচমকা নিচের উপর টেনে ফেলে দেয়। সোহা অনেকটা ভয় পেয়ে শানের বুকের উপর শার্ট খামচে ধরে। সোহা নিঃশ্বাস নিয়ে শানের চোখের দিকে তাকালো। শান এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, আমাকে কি অক্ষম মনে করছো তুমি? যদি ভেবে থাকো তাহলে খুবই ভুল করছো। এইটুকু হাত পা ভাঙাতেই আমি অক্ষম হয়ে যাব না? এখন আমার গায়ে তোমার থেকে শতগুণ বেশি শক্তি রয়েছে। সোহা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হঠাৎ কি বলছে এসব? ভাবনার মাঝে শান সোহার কোমর চড়িয়ে সোহাকে নিজের সাথে মিশিয়ে নিল। সোহা কেঁপে উঠতেই শান বাঁকা হাসি দিয়ে বলল, তোমাকে বকার জন্য বা ভালোবাসার জন্য আমি যে কোনো অবস্থাতেই তোমার কাছে পৌঁছাতে পারি। সোহা মুখ ফুলিয়ে নেয়। শান মুচকি হেসে সোহার গালে উষ্ণতার সাথে নিচের ঠোঁট বসিয়ে আবারও কপালে চুমু দিয়ে বলল, চলো রেস্ট করবে, বৃষ্টি পরেও দেখতে পারবে। সোহা কথা না বাড়িয়ে শানকে নিয়ে রুমে চলে গেল। শানকে বসিয়ে শুইয়ে দিতেই শান সোহার হাত ধরে টেনে শুইয়ে দেয়। সোহা শুতেই আবার উঠে বসে বলল, আমি টমিকে নিয়ে আসছি, আপনি ঘুমান। শান সোহার হাত ধরে আটকে বলল, তোমার টমি নাইসার সাথে খেলছে কেন? দুজনকে গিয়ে জ্বালানোর মতলব করছো বলো তো? তার সাথে আমাকেও। টমিকে নিয়ে কথা শুনে সোহা অসন্তুষ্ট হলো। মুখ ফুলিয়ে নেয় আবারও। মুখ ঘুরিয়ে উল্টো দিকে শুয়ে থাকে। শান সোহাকে টেনে মজা করে বলল, আরে কথায় কথায় মুখ ফুলিয়ে রাখো কেন? এমন করলে তো বিয়েই হবে না তোমার। সোহা ফট করে ঘুরে চমকে বলল, কতবার বিয়ে হবে আমার? একবার তো হলোই।
শান অবাক হওয়ার ভান করে বলল, ও মা, জানো না তুমি? তোমার তো 2বার বিয়ে হবে। সোহা বোকার মতো তাকিয়ে থাকে। শান ফিক করে হেসে বলল, বোকা মেয়ে, মজা করেছি। 2বার বিয়ে হতে হলে আমাকে মরতে হবে। আমি না মরলে তুমি কোনোদিন আমার থেকে দূরে যেতে পারবে না। দুঃখ, কষ্ট, যন্ত্রণা যাই পাও না কেন, তোমাকে তো বাকিটা জীবন আমার সাথেই কাটাতে হবে। আমার আধারে তুমি হয়ে থাকবে। মরা কথাটা শুনে সোহার বুকে তীর লাগার মতো ছ্যাদ করে ওঠে। সোহা শানের হাত জড়িয়ে মায়ার দৃষ্টিতে তাকালো। শান সোহার এমন চাহনির কারণ বুঝে উঠতে না পেরে বলল, কিছু বলবে? সোহা মাথা নেড়ে না করে চোখ বন্ধ করে নেয়। চোখের পলকে 2 সপ্তাহ পেরিয়ে যায়। এর মাঝে পরিবার আর সোহার সেবা যত্নে শান সুস্থ হয়ে থানায় জয়েনও করে নিয়েছে। শানের অসুস্থতার সময় সোহার মা বাবা এসে দেখে গিয়েছিল। সিমি আর স্বামীরও এসে পড়েছে বাড়িতে। সোহা নিয়মিত ভার্সিটিতে গেলেও ইতি কিছুটা ভয়েই বলা চলে। কখন সিনিয়রদের খপ্পরে পড়ে যায় ঠিক নেই। এখনো পর্যন্ত তাদের ত্রিসীমানার চোখে পড়েনি দুজন।